আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাওহীদ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাব্বির হোসেন। আজকে আমরা আলোচনা করব এসএসসি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি হচ্ছে ত্রিকোণমিতি সম্পর্কে। এখন ত্রিকোণমিতি বিষয়টি এসএসসি, বিশেষ করে যারা সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করো, তাদের দুটি বিষয় অর্থাৎ দুইটি সাবজেক্টে অর্থাৎ জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুটি বিষয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা মূলত আলোচনা করব ত্রিকোণমিতি এসএসসি পরীক্ষার্থীদের জেনারেল ম্যাথের বিষয়টা নিয়ে। পর্যায়ক্রমে আমরা জেনারেল ম্যাথ শেষ করার পর আস্তে আস্তে আমরা হায়ার ম্যাথেরও প্র্যাকটিস করার চেষ্টা করব। তো আজকের এই ক্লাসটি মূলত ত্রিকোণমিতি জেনারেল ম্যাথ ভালো করে বোঝার জন্য যে সূত্রগুলো আমাদের সবার প্রয়োজন হয়। বেসিক্যালি এই সূত্রটা সবার ঠিকঠাক মতো মুখস্থ না থাকার কারণে বা জানা না থাকার কারণে এই ত্রিকোণমিতি বিষয়টা আমাদের সবার কাছে অনেক জটিল মনে হয়। তবে আমার অনুরোধ থাকবে প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি, তোমরা একটু চেষ্টা করবা ত্রিকোণমিতির সূত্রগুলো খুব ভালোভাবে আগে আয়ত্ত করার জন্য। তুমি সূত্রের পিছনে সময় অনেক বেশি দাও, এটা তোমার হবে, দেখা যাবে যে তুমি ম্যাথ করতে গেলে তোমার অনেক সহজ মনে হবে। এখন কেউ যদি সূত্রটা ঠিকঠাক মতো ভালো করে মুখস্থ না করে ম্যাথ করতে যাও, তখনই তোমার কাছে ত্রিকোণমিতি বিষয়টা অনেক কি লাগবে, জটিল লাগবে। অর্থাৎ যে যত ভালো করে সূত্রটাকে আয়ত্ত করতে পারবে, তার জন্য ত্রিকোণমিতির ম্যাথগুলো করা তত সহজ হয়ে যাবে। তাই আমি সবার কাছে অনুরোধ করব, সবাই ম্যাথ করার আগে সূত্রগুলোকে খুব ভালো করে আয়ত্ত করে নিবা। যদি তোমরা চাও যে তোমাদের ত্রিকোণমিতি বিষয়টা অনেক সহজ হয়ে যায়, তার জন্য একটাই কন্ডিশন, যেটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতির সূত্রগুলো খুব ভালো করে আয়ত্ত করতে হবে। তো আমরা আজকে এসএসসি লেভেলের শিক্ষার্থীদের জন্য জেনারেল ম্যাথ করতে ত্রিকোণমিতির যে সূত্রগুলো প্রয়োজন হয় সাধারণত, সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তাহলে ত্রিকোণমিতির করতে গেলে আমাদের 6টা নতুন শব্দের সাথে পরিচিত হতে হয়। সাইন, কস, টেন, কট, সেক ও কসেক। এই 6টা নতুন যে শব্দ, এই শব্দগুলো সম্পর্কে এবং এই শব্দগুলোর দ্বারা কতগুলো সূত্র হয়, সেই সূত্রগুলো সবাই একটু ভালো করে দেখার চেষ্টা করি। তো প্রথমত যদি আমি বলি, তোমাদের সর্বপ্রথম জানতে হবে যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1। তো প্রথমত আমরা 1 নম্বর সূত্র হিসেবে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা সবাই একটু মনে রাখার চেষ্টা করব। তাহলে সূত্রটা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1। এখন কেউ যদি বীজগণিতের সাধারণ নিয়ম প্রয়োগ করে পক্ষান্তর আমরা করি, তো এখান থেকে আরো 2টা সূত্র বের হওয়া সম্ভব। যা দেখবা তোমাদের যখন ম্যাথ সলিউশন করতে যাবা, হঠাৎ করে মাঝখানে কোন একটা সাইন অথবা কজের পরিবর্তে দেখবা আমরা অনেক সূত্র হিসেবেও অন্য একটা মান লিখতেছি। সুতরাং এখানে ভালো করে দেখো, তোমাদের ত্রিকোণমিতির ম্যাথ করতে সময় অনেক সহজ হবে। যদি আমরা বলি এভাবে, সাইন স্কয়ার থিটা যদি এই পাশে রাখি, তো কজ স্কয়ার থিটাকে এখানে প্লাস আকারে থাকলে এটা যদি পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাই, তখন এই কজ স্কয়ার থিটাটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আমি সাইন স্কয়ার থিটার সূত্রটা এইভাবে লিখতে পারি, সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কয়ার থিটা। একদম সিম্পল। সুতরাং এই সূত্রটা তোমরা চেষ্টা করো ভালো করে মাথায় রাখতে। আর মাথায় যদি ভালো করে রাখতে পারো, তোমাকে হঠাৎ করে দেখবা একটা ম্যাথের মাঝখানে সাইন স্কয়ার থিটা আসছে, তো ওই সাইন স্কয়ার থিটার পরিবর্তে দেখবা আমি হঠাৎ করে 1 মাইনাস কস স্কয়ার থিটাটা লিখতেছি প্রয়োজনের খাতিরে। তো এই সূত্রটা একটু ভালো করে দেখার চেষ্টা করবা। আবার আমি যদি কজ স্কয়ার থিটাটাকে বাম পাশে রেখে সাইন স্কয়ার থিটাটাকে যদি ওই পাশে দিতে চাই, যেমন ধরো কজ স্কয়ার থিটা যদি আমি বাম পাশে রাখি, তাই কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, ডান পাশে তো আগে থেকে 1 আছে, তো এই সাইন স্কয়ার থিটাটা ডান পাশে যে মাইনাস হবে, মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এখানে অনেকে মনে করে এখানে সূত্র 3টা, বেসিক্যালি এখানে 3টা সূত্র না, এখানে সূত্র আছে হচ্ছে একটা। এটা একটু ভালো করে খেয়াল করলে পক্ষান্তর করে বাকি 2টা বের করা যায়। তবে একটু চেষ্টা করবা এই পাশ থেকে একটা তথ্য, অর্থাৎ সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1,
তুমি সাইন স্কয়ারটা এই পাশ থেকে ও পাশে গেলে কি হবে, বা কজ স্কয়ারটা এই পাশ থেকে ও পাশে গেলে কি হবে, এটা যদি মাথার মধ্যে ক্যালকুলেশনটা ভালো করে করতে পারো তাহলে তোমার জন্য ত্রিকোণমিতি অনেক সহজ হয়ে যাবে। তাহলে কি শিখলাম আমরা, সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার ইকুয়াল টু 1। তা এখান থেকে সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কত, তাহলে কজ স্কয়ারটা এক পাশ থেকে আরেক পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু যদি 1 হয়, তুমি একটু মাথার মধ্যে ক্যালকুলেশন করবা, সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু তাহলে কত, তো কজ স্কয়ারটা ওই পাশে যে মাইনাস হবে, অর্থাৎ 1 মাইনাস কজ স্কয়ার থিটা। অনুরূপভাবে যদি কজ স্কয়ার থিটার সূত্রটা তুমি জানতে চাও, তাহলে কজ স্কয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কয়ার থিটাটা ওই পাশে যে কি হবে, মাইনাস হবে, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এইভাবে একটু মাথার মধ্যে ক্যালকুলেশন যেন তোমরা করতে পারো, একটু ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবা। এবার দ্বিতীয় সূত্র হিসেবে আমরা যেটার সাথে পরিচিত হব সেটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো এই সূত্রটা আমরা 2 নাম্বার হিসেবে জানবো। তবে একটু ভালো করে খেয়াল করে দেখো তো, তুমি যদি পক্ষান্তর করো এই পাশ থেকে, দেখো তো এই পাশে কি থাকে, sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু টেন স্কয়ার থিটাটা এই পাশ থেকে ও পাশে গেলে কি হয়, প্লাস হয়। তো 1 প্লাস কি টেন স্কয়ার থিটা, তাহলে sec স্কয়ার থিটার সূত্র আসবে কি 1 প্লাস টেন স্কয়ার থিটা। তো এটা ভালো করে যদি বুঝো তাহলে sec স্কয়ার থিটা এটা ওই পাশে গেলে যে প্লাস হবে, এটা একটু তুমি মনে মনে এমনি করতে পারবা। আচ্ছা, যদি আমরা শুধু টেন স্কয়ার থিটার সূত্রটা বের করতে চাই, তো দেখো একটু খেয়াল করো, এটা sec স্কয়ার থিটা যদি ওই পাশে যায় তাহলে মাইনাস হবে, ঠিক আছে, কিন্তু টেন স্কয়ার সামনে যে মাইনাস থাকে এটা একটু ঝামেলা করে। তো আমরা কি করি, টেন স্কয়ার থিটাটাকে যদি পাশে পাঠিয়ে দিই তাহলে মাইনাস থেকে ও পাশে গিয়ে কি হবে, প্লাস হবে। আর 1টাকে যদি ভিতরে ঢুকিয়ে দেই, 1টা এই পাশে প্লাস আছে, এই পাশে কি হবে, মাইনাস হবে। তাই সূত্রটা আমরা এইভাবে লেখার চেষ্টা করি, sec স্কয়ার থিটা মাইনাস 1 টেন স্কয়ার থিটা। অর্থাৎ টেন স্কয়ার থিটাটা আমি ডান পাশে নিয়ে গেছি, পজিটিভ হয়ে গেছে, 1টা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসছি, নেগেটিভ হয়ে গেছে। তো টেন স্কয়ার থিটার সূত্রটা কি আসলো, sec স্কয়ার থিটা মাইনাস 1। তো এইভাবে একটু মাথার মধ্যে রাখতে হবে, sec স্কয়ার মাইনাস টেন স্কয়ার ইকুয়াল টু 1। এটা তোমাকে ভালো করে মুখস্থ করতেই হবে, এটা মূল সূত্র। এখান থেকে বাকি সূত্রগুলো যদি কখনো তুমি ভুলেও যাও, খাতার কোন একটা কোনাতে রাফ করে ইচ্ছা করলেও হয়তো আনতে পারবা। তবে আমার রিকমেন্ডেশন থাকবে তোমরা এগুলো একটু ভালো করে মুখস্থই করে নিবা। আচ্ছা, তাহলে 2টা সূত্র যদি আমরা দেখলাম, তাহলে এবার আমি যদি তৃতীয় সূত্রটা আমরা বলি, তৃতীয় সূত্র হচ্ছে cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো এখান থেকে এটা 3 নাম্বার সূত্র হিসেবে মুখস্থ করে নিবা। এখানে যদি আমরা cosec স্কয়ার থিটাটাকে রাখি, cot স্কয়ার থিটা এর পাশে যে কি হবে, obviously প্লাস হবে। তাহলে যদি আমি বলি cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। তো cosec স্কয়ার থিটা ইকুয়াল টু cot স্কয়ার থিটা এর মাইনাস ছিল, এটা বসে যে কি হবে, প্লাস হবে। তাহলে এটা cosec স্কয়ার থিটার সূত্র হয়ে গেল। এভাবে আমি যদি cot স্কয়ার থিটার সূত্রটা বের করতে চাই, cot স্কয়ার থিটা, তাহলে আমি একটা কাজ করতে পারি, যেহেতু এটা মাইনাস, এইটাকে ডান পাশে নিয়ে 1টাকে ভিতরে আনতে পারি। তো এখানে থাকে হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস 1, আর ওই পাশে চলে যাবে কি cot স্কয়ার থিটা। তো cot স্কয়ার থিটার সূত্র কি, cosec স্কয়ার থিটা মাইনাস 1, যেমনটা সেকের বেলায় ছিল, sec স্কয়ার মাইনাস টেন স্কয়ার বেলায় ছিল। অর্থাৎ এখানে আছে মোট 1, 2 এবং 3। এই 3টা সূত্র হচ্ছে ত্রিকোণমিতি ভালো করে জানার জন্য বেসিক প্রথম 3টা সূত্র। তো অনেকে এটাকে 3টা না বলে 9টা সূত্র বলতে চায়। তবে এখানে একটু ভালো করে দেখো, এই মূল সূত্রগুলো 1, 2 এবং 3, এই 3টা মূল সূত্র তুমি যদি ভালো করে আয়ত্ত করো, আশা করি বাকি সূত্রগুলো তুমি একটু ক্যালকুলেশন করে বের করতে পারবা। তো সবাই সূত্রগুলো একটু উঠায় নিও, উঠায় নেওয়ার চেষ্টা করো। তাহলে আমরা এখানে 3টা সূত্র শিখলাম, এখান থেকে বাকি সূত্রগুলো আমরা ইচ্ছা করলে বের করতে পারবো সাধারণ বীজগণিতের থিওরি ব্যবহার করে। আচ্ছা, এই হচ্ছে মোট 3টা সূত্র। এছাড়া আমাদের আরো কিছু সূত্র লাগবে, আমি তোমাদের এই সূত্রটা একটু টেকনিক্যালি দেখানোর চেষ্টা করি, তোমরা একটা ধারাবাহিকতা মনে রাখার চেষ্টা করবা। সাইন থিটা
cos থিটা tan থিটা cot থিটা sec থিটা cosec থিটা। দেখো এখানে 6টা পদ আছে, 6টা আমি একটা সিরিয়ালে লিখছি, sin থিটা cos থিটা tan cot sec এবং cosec। এখন এইটা খেয়াল করে দেখার চেষ্টা করো, অনেকে কনফিউশন করে এই সূত্রের সাথে এই সূত্রগুলো গোলায় ফেলার চেষ্টা করে। দেখো এই সূত্রগুলো প্রত্যেকটাতে স্কয়ার আছে, tan এর উপর sin এর উপর স্কয়ার আছে, এগুলো আমি স্কয়ার ছাড়া লিখছি। এখন এটা তুমি যদি টেকনিক্যালি একটু এইভাবে একটা তীর চিহ্ন অঙ্কন করো, খেয়াল করে দেখবা একটু খেয়াল করো, তুমি যদি একটু ভালো করে এই তীর চিহ্নটা মনে রাখতে পারো, এই ফরম্যাটটা তুমি যদি একটু ভালো করে মনে রাখতে পারো, তাহলে বাকি এখান থেকে 6টা সূত্র বের হবে। 6টা সূত্র তুমি সহজে বের করতে পারবা। কিভাবে? দেখো এই সাইন থিটাটা তীর চিহ্ন কার কাছে গেছে দেখো তো, নিচে কসেক থিটার ক্ষেত্রে কাছে। তো এখন প্রশ্ন হচ্ছে তুমি যদি সাইন থিটা বের করতে চাও, সাইন থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1 ডিভাইড বাই তার বিপরীত পাশে কি আছে, কসেক থিটা। বুঝতে পারছো? এখন যদি কসেক থিটা বের করতে চাও, তার বিপরীত পাশে তীর চিহ্ন কি, সাইন থিটা, তো তুমি এটা এইভাবে বের করতে পারবো, কসেক থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই সাইন থিটা। আশা করি বুঝতে পারতেছো। এখন তুমি যদি cos থিটা বের করতে চাও, cos এর বিপরীত পাশে কি আছে, sec থিটা, তো তুমি এইভাবে লিখতে পারো, cos থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই cos টার উল্টো পাশে তীর চিহ্ন কার সাথে, sec এর সাথে, sec থিটা। একইভাবে sec থিটা ইকুয়াল টু কিভাবে, উল্টা ভাবে 1 বাই cos থিটা, 1 বাই cos থিটা। অনুরূপ ভাবে যদি আমি বলি tan থিটা, এটা হবে 1 বাই cot থিটা, বা cot থিটা ইজ ইকুয়াল টু 1 বাই tan থিটা। তাহলে এখানে 6টা সূত্র আলাদা করে মুখস্থ করার কিছু নাই, তুমি এই চেইনটা, এই ধারাবাহিকতাটা একটু ভালো করে যদি মনে রাখতে পারো, তাহলে sin থিটা ইকুয়াল টু sin লাস্টে ছিল হচ্ছে cosec থিটা, তাহলে sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, বা cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা। অনুরূপভাবে cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা, বা sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা। এভাবে tan থিটা ইকুয়াল 1 বাই cot থিটা, আর cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা। তবে ম্যাথের ক্ষেত্রে দেখবা, অধিকাংশ ক্ষেত্রে দেখবা তোমরা যখন ম্যাথ করবা তখন দেখবা যে এই সূত্রের সাথে এই সূত্র অনেকে হয়তো বা একটু গোলায় ফেলার চেষ্টা করবা। তবে একটু খেয়াল রাখবা, অধিকাংশ ম্যাথের ক্ষেত্রে হয় কি, এগুলো স্কোয়ার থাকলে একরকম সূত্র, দেখো স্কোয়ার থাকলে আমি যদি তোমাকে কখনো এরকম থাকে সাইন স্কোয়ার থিটা, তো তার পরিবর্তে তুমি লিখবা 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। কিন্তু কোথাও যদি সাইন থিটা লেখে, এখানে তো স্কোয়ার ছাড়া, তুমি এর পরিবর্তে তো 1 মাইনাস কস স্কোয়ার লিখতে পারবা না, তখন দেখবা সাইন থিটার ওই জায়গাটাতে 1 ডিভাইড বাই কসেক থিটা ব্যবহার হচ্ছে। অর্থাৎ এই সূত্রগুলোর সাথে এই সূত্রগুলোর মূল পার্থক্য হচ্ছে, এই সূত্রগুলো হচ্ছে স্কয়ার সমৃদ্ধ, মানে স্কয়ার সহকারে, আর এইখানে যে 6টা সূত্র দেখতে পাচ্ছ এটা মধ্যে কি নাই, স্কয়ার নাই। তবে কিছু কিছু ক্ষেত্রে এগুলোর মধ্যে স্কয়ার থাকলেও আমরা এরকম ভাবে চেষ্টা করব, তবে এটা বেশ কিছু মানে অল্প কয়েকটা ম্যাথের মধ্যে হবে, সেটা আমরা ম্যাথ যখন সলিউশন করব তখন সবাই শিখে নিব। তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। তো এইভাবে এখানে মোটামুটি বলতে পারি 3টা, এখানে 6টা, মোট কটা সূত্র হলো 9টা। তবে একটা কথা মনে রাখবা, তোমরা টেকনিক্যালি এইভাবে মনে রাখার চেষ্টা করবা, tan থিটার আরো tan এবং cot থিটার আরো 2টা সূত্র আছে, ওই সূত্রগুলো মূলত ম্যাথের ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার হয়। tan থিটার আরো একটা সূত্র আছে, আচ্ছা তোমরা এগুলো খাতায় সবাই উঠাই নিবা। তাহলে আমি tan থিটার সব থেকে বেশি ব্যবহৃত সূত্রের কথা যদি বলি, এই জিনিসটা সবাই একটু খেয়াল রাখার চেষ্টা করবা। এটাকে যদি আমি জাস্ট 4 নাম্বার বলি, পুরো সূত্রটাকে আমি শুধু 4 নাম্বার দেয়া ডিনোট করলাম, খেয়াল করে নিবা। 5 নাম্বার সূত্রের কথা যদি বলি, এই সূত্রটা সব থেকে বেশি ব্যবহার হবে, tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা ডিভাইড বাই cos থিটা। tan ইজ ইকুয়াল টু কত, sin ডিভাইড বাই cos। এটা সব সময় একটু বেশি বেশি পড়ার চেষ্টা করো, tan থিটা ইকুয়াল টু sin ডিভাইড বাই cos থিটা। দেখবা ম্যাথের ক্ষেত্রে, অধিকাংশ ম্যাথের ক্ষেত্রে দেখবা যে এখানে tan থিটা আছে, আমি তার পরিবর্তে sin ডিভাইড বাই cos দিয়ে বেশি ম্যাথ করতেছি। যদিও ম্যাথের সূত্র ডিপেন্ড করে আসলে ডান পক্ষের উপর, তোমাকে কি বের করতে বলছে তার উপর। তবে অধিকাংশ ক্ষেত্রে মনে রাখবা tan থিটা ইকুয়াল টু sin ডিভাইড বাই
cos থিটা, এই সূত্রটা বেশি ব্যবহার হচ্ছে। আবার এই tan এর উল্টা রাশি হচ্ছে cot থিটা। cot থিটা ইকুয়াল টু আসবে কি তাহলে 1 ডিভাইড বাই tan এর উল্টাটা cos থিটা ডিভাইড বাই sin থিটা। অর্থাৎ tan এবং cot পরস্পর বিপরীত। tan থিটাতে যা আসবে cot থিটাতে তার উল্টাটা আসবে। অর্থাৎ tan থিটা ইকুয়াল টু যদি sin ডিভাইড বাই cos থিটা হয়, cot থিটা ইজ ইকুয়াল টু cos ডিভাইড বাই tan থিটা। আশা করি বুঝতে পারছো। তাই এই পর্যন্তই এই 5টা সূত্র, আমি বলি 5টা সূত্র, এই 5টা সূত্র যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো, আশা করি জেনারেল ম্যাথের প্রায় অধিকাংশ ম্যাথে তুমি সলিউশন করতে পারবা। আচ্ছা, আরো কয়েকটা জিনিস আমাদের গুরুত্বপূর্ণ দরকার হবে, কয়েকটা সূত্র যেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। অ্যাকচুয়ালি ত্রিকোণমিতির বিষয়টা সমকোণী ত্রিভুজের উপর বেসিস করে বের করা। আচ্ছা, আরেকটা কথা বলি, ত্রিকোণমিতির এই ত্রি মানে হচ্ছে 3, কোণ মানে হচ্ছে কোণ, আর মিতি অর্থ হচ্ছে পরিমাপ। মিতি শব্দের অর্থ পরিমাপ। ত্রিকোণমিতি মূলত 3 কোণের পরিমাপ বা 3 কোণ থাকে কার? ত্রিভুজের। বেসিক্যালি ত্রিভুজ রিলেটেড ম্যাথগুলো সলিউশন করার জন্য বা সহজে করার জন্য এই ত্রিকোণমিতি নামক নতুন একটা শাখার আবিষ্কার করা হয়েছে। অর্থাৎ ত্রিকোণমিতি বিষয়টাই দাঁড়ানো হয়েছে যে কোনো একটা ত্রিভুজকে, ত্রিভুজের বাহু বা কোণ ইত্যাদি সম্পর্কে জ্ঞান আহরণের জন্য। অর্থাৎ ত্রিভুজ রিলেটেড যত ম্যাথ আছে এগুলোকে সহজে সংক্ষেপে করার জন্য ত্রিকোণমিতি নামক নতুন একটা অধ্যায়ের আবিষ্কার করা হয়েছে। বুঝতে পারছো? তাহলে ত্রিকোণমিতির মূল অর্থ যদি দাঁড়াই, তাহলে 3 কোণের পরিমাপ, অর্থাৎ 3 কোণ নিয়ে কাজ করবে। আর 3 কোণ জানি আমরা ত্রিভুজের থাকে। তবে আরো একটু ভালো করে খেয়াল করে রাখবা, এই ত্রিকোণমিতি মূলত সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। সমকোণী এসএসসি লেভেলে তোমরা সাধারণত সমকোণী ত্রিভুজের উপরই ত্রিকোণমিতি ব্যবহার করে থাকবা। সমকোণী ত্রিভুজ। এখন আমি যদি বলি সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। আবার বলতেছি, তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। একটা কোণই কিন্তু সমকোণ হতে পারে একটা ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আর এই যে ত্রিকোণমিতির যে ম্যাথগুলো, অধিকাংশ ম্যাথই তোমার একটি সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে হবে। একটা জিনিস খেয়াল রাখবা, এই সমকোণী ত্রিভুজের সমকোণের যে বিপরীত বাহু তার একটা নাম আছে, সেটা হচ্ছে অতিভুজ। এটা আমরা সবাই জানি, অতিভুজ। সমকোণের যে বিপরীত বা একটা সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহুটা থাকে সাধারণত কি? অতিভুজ। সমকোণের বিপরীত বাহুটা তার নাম কি? অতিভুজ। আর এইখানে যে দুইটা বাহু থাকে, আরো দুইটা, এখানে এই ত্রিভুজটাতে 3টা বাহু আছে, এ বি, বি সি এবং এসি। তা সমকোণটা হচ্ছে বি কোণ, তার বিপরীত বাহু হচ্ছে এসি। এসিটাকে আমরা অতিভুজ বলতেছি। তো এর বাইরে এ বি এবং বিসি এই দুটো তো বাহু। এই দুইটা বাহুর নাম কি? এই দুইটার বাহুর মান মূলত আমরা সাধারণ ভাষায় এই জিনিসটাকে আমরা বলি ভূমি। আর এই জিনিসটাকে বলি আমরা কি? লম্ব। তবে এই ভূমি আর লম্বের পরিবর্তন হতে পারে। তোমরা পরবর্তী যখন ম্যাথ সলিউশন করবে তখন দেখবা যে থিটা কোণ, অর্থাৎ থিটা কোণ বলতে যে কোনো একটা কোণ, ধরো এখানে 30 ডিগ্রি বা 40 ডিগ্রি, এখানে যদি থিটা কোণটা যদি এখানে হয় তখন এই জিনিসটা তখন কি? ভূমি। অর্থাৎ ভূমিটা থিটা কোণের সাথে থাকে। তবে এই ত্রিভুজটাই যদি আমি একটু অন্যরকম ভাবে বোঝানোর চেষ্টা করি, যদি দেখবা তোমরা একটু পরে এ বি সি, তো এটা হবে অতিভুজ স্বাভাবিক। এখন যদি কোণটা এখানে ডিনোট করি, থিটা কোণটা যদি এখানে আসে তখন দেখবা ভূমি এটা হয়ে যাবে, এই বিটা হয়ে যাবে ভূমি, তখন এটা হয়ে যাবে কি? লম্ব। বেসিক্যালি এই কোণের উপর ভিত্তি করে ভূমি এবং লম্বের কি হয়? পরিবর্তন হয়। তবে অতিভুজ কখনোই পরিবর্তন হবে না। অতিভুজ কখনোই পরিবর্তন হবে না। পরিবর্তনটা হবে ভূমি এবং কি? লম্ব। তাই ভূমিটা কোথায় থাকবে? থিটা কোণ যেখানে, ভূমি সেখানে। দেখো থিটা কোণটা যখন এই সি বিন্দুতে ছিল, ভূমি ছিল বিসি। কিন্তু থিটা কোণ যখন এই বিন্দুতে চলে গেছে তখন ভূমিটা হয়ে গেছে কি? এবি। ভূমি যেটা যেখানে চেঞ্জ হবে তার উল্টাটা হবে অবশ্যই কি? লম্ব। আশা করি এটুকু বুঝতে পারছো। তবে এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবা, যে ত্রিকোণমিতির ম্যাথ করতে গেলে তোমাদের একজন গণিতবিদের সাহায্য প্রয়োজন হবে, যেটা হচ্ছে পিথাগোরাস।
পিথাগোরাসের উপপাদ্য আমরা সবাই ক্লাস 8-এ পড়ে আসছি। পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস কি বলছে? সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমান। এর মানে কি? যদি সমকোণী ত্রিভুজ, আমি একটা সমকোণী ত্রিভুজ এখানে ধরি, ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কোন বাহুটা? এসি। এই বাহুর উপর যদি আমি একটা বর্গ আঁকানোর চেষ্টা করি, একটা বর্গ আমি আঁকাই এই বাহুর উপরে, একটু খেয়াল করো সবাই, এই অতিভুজের উপর যদি আমি একটা বর্গ আঁকানোর চেষ্টা করি, মোটামুটি ভাবে চেষ্টা করতেছে, হয়তো সমান হবে না। তো অতিভুজের উপর যদি আমি একটা বর্গ আঁকি, তাহলে এর একটা ক্ষেত্রফল হবে না? আর বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার, দ্যাটস মিন কি এসি স্কয়ার, কারণ এই বর্গের একটা বাহু হচ্ছে এসি, তাহলে এর ক্ষেত্রফল আসবে কি? এসি স্কয়ার। এই অতিভুজ ব্যতীত আরো দুইটা বাহু আছে, এই ক্ষেত্রে খেয়াল করো, এবি একটা বাহু, তো এবি বাহুর উপর যদি আমি একটা বর্গ আঁকানোর চেষ্টা করি, তা আসবে কি? এ বি স্কয়ার, বাহু স্কয়ার। আরো একটি বাহু আছে হচ্ছে এসি, সরি বিসি, এই বিসি এর উপর যদি আমি একটা বর্গ আঁকি, তার নাম হবে কি? বিসি, তার ক্ষেত্রফল হবে বিসি স্কয়ার। এখন পিথাগোরাস কি বলছে জানো? পিথাগোরাস বলছে এই অতিভুজের উপর যে বর্গটা আঁকাইছো তার ক্ষেত্রফল বাকি দুই ত্রিভুজের উপর যে ক্ষেত্রফল আঁকাইছো তার সমান, একাই। অর্থাৎ এসি স্কয়ার এইখানে যতটুকু জায়গা যা দখল করবে, সে এরিয়া যে দখল করবে, এই এরিয়া বাকি দুই বাহু যে এরিয়া দখল করবে, বা বাকি দুই বাহুর উপর বর্গয় যে এরিয়া দখল করবে, একাই তার সমান। অর্থাৎ আমি এটা বলতে পারি অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহু, অপর দুই বাহুর মধ্যে একটা লম্ব আর একটা ভূমি হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আশা করি বুঝতে পারছো। তাহলে আমি যদি এখান এই ত্রিভুজ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করি, তাহলে এ সি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এই সূত্রে প্রচুর হেল্প তোমাকে ত্রিকোণমিতি করতে গেলে নিতে হবে। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য যদি কেউ না জানো ঠিকভাবে, তাহলে ত্রিকোণমিতির ম্যাথ সলিউশন গিয়ে অনেক জায়গায় তোমরা আটকে যাবা। সবাই আশা করি বুঝতে পারছো পিথাগোরাস কি বুঝাতে চাইছে। পিথাগোরাস বলছে অতিভুজের উপর বর্গ বাকি দুই বাহুর উপর বর্গের সমষ্টির সমান। আশা করি সবাই এটুকু তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা যদি একটু ত্রিকোণমিতির সূত্র, আরো 6টা সূত্র আছে, ওইটার দিকে আমরা একটু মনোযোগ দিই, তাহলে এটুকু আমি মুছে দিচ্ছি, সবাই পারলে একটু লিখে নিবা। আচ্ছা, ধরো আমি এই ত্রিভুজের উপর ভিত্তি করে আরো 6টা সূত্র দেওয়ার চেষ্টা করি। যেমন ধরো এখানে লম্ব ভূমি অতিভুজ, এটা খেয়াল করবা। তোমাকে আরো 6টা সূত্র এইভাবে জানতে হবে। সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইড বাই অতিভুজ, অতিভুজ। সাইন থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইড বাই অতিভুজ। এখন এইটা মনে রাখার জন্য আমরা ছোটবেলায় অনেক ধরনের কবিতার মতো শিখতাম। যেমন ধরো আমরা সাধারণত স্কুল লাইফে যখন ছিলাম তখন আমাদের স্যার এইভাবে পড়াইতো যে সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে। এখন এই কবিতার মাধ্যমে আমরা কি শেখার চেষ্টা করতাম? সাগরে মিন প্রথম শব্দ দন্ত স্বর মানে সাইন, লবণের প্রথম অক্ষর ল, তে লম্ব, আছে মানে অতিভুজ, আছে মানে কি? অতিভুজ। আছে বা অনেক বলো, অনেক বললে একটু ভালো হয়। সাগর লবণ অনেক, অতে কি? অতিভুজ। তাহলে সাইন থিটা সমান লম্ব ডিভাইড বাই অতিভুজ। তো এটাকে মনে রাখার জন্য আমরা সাগরে লবণ অনেক এই কথাটা একটু মনে রাখার চেষ্টা করব। তাহলে সাগরের প্রথম হচ্ছে সাত মানে সাইন, লবণ মানে হচ্ছে লম্ব, অনেকের প্রথম অক্ষর থেকে হচ্ছে অতিভুজ। আশা করি বুঝতে পারছো। সাগরে লবণ অনেক মানে সাইন সমান লম্ব ভাগ অতিভুজ। তাহলে সাইন থিটার সূত্রটা কি? লম্ব ডিভাইড বাই অতিভুজ। এখন আমরা একটু আগে যে সূত্রগুলো দেখছিলাম, সাইনের একটা বিপরীত রাশি আছে কসিক থিটা।
সাইনের বিপরীত রাশি হচ্ছে কসেক থিটা। তো কসেক থিটা সাইডের উল্টাটা হয় সব সময়, তাহলে এটা আমরা বলতে পারি তাহলে অতিভুজ ভাগ লম্ব, যেহেতু সাইনের বিপরীত রাশি দেখে কসেক, তো কসেক থিটা গেল অতিভুজ ডিভাইড বাই লম্ব। আশা করি বুঝতে পারছো। সাইনটা ভালো করে বলে, ভালো করে যদি পারো তুমি কসেকটা বের করতে পারবা। সাইনটা এইভাবে একটু শিখে রাখার চেষ্টা করো, সাগরের লবণ অনেক। এবার আসো কস থিটা সূত্র যদি বলি, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু আসে হচ্ছে ভূমি ডিভাইড বাই অতিভুজ, অতিভুজ, ভূমি ডিভাইড বাই অতিভুজ। এখন এটা আমরা মনে রাখার জন্য এইভাবে টেকনিক্যালি বোঝার চেষ্টা করব, কক্ষে ভূত অনেক, কক্ষে ভূত অনেক, অর্থাৎ সাগরের লবণ অনেক। আর আচ্ছা কক্ষে না বলে যদি আমরা কবরে দেই এটা একটু মজার হবে, কবরে ভূত অনেক, বুঝছো কিনা? কবরে ভূত অনেক, কবর ক থেকে কস, ভূতের প্রথম অক্ষর ভূতে হচ্ছে ভূমি, অনেকের প্রথম অক্ষর অতে হচ্ছে অতিভুজ। তাহলে কস থিটা ইকুয়াল টু ভূমি ডিভাইড বাই অতিভুজ। কক্ষে ভূত অনেক বা কবরে ভূত অনেক। আশা করি এইভাবে টেকনিক্যালি তুমি মনে রাখতে পারবা। আর তুমি যদি এগুলো বাদ দিয়ে এমনিতে মনে রাখতে পারো, দ্যাটস বেটার। কস থিটা ইকুয়াল টু ভূমি ডিভাইড বাই অতিভুজ। এখন কজের বিপরীতে একটা রাশি আছে, কজের বিপরীত রাশিটা কি? সেক থিটা। তাহলে সেক থিটা ইকুয়াল টু কজের বিপরীত যেহেতু, তাহলে এটা অবশ্যই অতিভুজ ডিভাইড বাই ভূমি হবে। অর্থাৎ কস থিটা তুমি মনে রাখবা, আর সেক থিটা তার বিপরীত রাশি যেহেতু তার উল্টাটাই হবে। তা আশা করি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, এই দুটো ভালো করে খেয়াল রাখতে পারবা। এখন আরেকটা আছে যেটা হচ্ছে টেন থিটা। এখন টেন থিটা তুমি কেমন মনে রাখার চেষ্টা করবা? আমরা জানি টেন থিটা, টেন থিটা, তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু হবে কি? টেন থিটা মানে ভূতটা আমরা প্রথমে বললাম যে সাগরে লবণ অনেক, পরে পড়লাম কবরে ভূত অনেক। এবার ভূতটা কেমন বলবা? টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, মানে টেন সমান লম্ব বাই ভূমি। তাহলে ভূতটা কেমন? টেরা লম্বা ভূত। টেরার প্রথম অক্ষর টি দ্বারা আমরা বুঝবো টেন, লম্বার প্রথম অক্ষর হচ্ছে লম্ব, আর ভূতের প্রথম শব্দ ভূমি। তাহলে টেন সমান লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত। জাস্ট এটা মনে রাখার জন্য, এটা কিন্তু কোনো ধরনের সাইন্টিফিক ব্যাখ্যা এখানে নাই, জাস্ট এই জিনিসটাকে মনে রাখার জন্যই তোমাকে টেরা লম্বা ভূত ধরা, টেন সমান লম্ব বাই ভূমি, এটা একটু মনে রাখার চেষ্টা করবা। তাহলে টেনের বিপরীত রাশি হচ্ছে কট থিটা, তাই কট থিটা টেনের উল্টাটা আসবে ভূমি ডিভাইড বাই লম্ব। কট থিটা ইকুয়াল টু কত? ভূমি ডিভাইড বাই লম্ব। আশা করি বুঝতে পারছো। তাহলে এইখানে এই যে 6টা সূত্র, আগে ছিল আমাদের 5টা আর এখানে 6, 11টা। এই 11টা সূত্র যদি কেউ ভালো করে আয়ত্ত করতে পারো, তার জন্য ত্রিকোণমিতি অনেক ইজি একটা সাবজেক্ট হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো। ত্রিকোণমিতি করার আগে বা অধ্যায়ের ম্যাথ সলিউশন করার আগে তোমাদের কাছে আমার অনুরোধ, যত কষ্টই হোক না কেন তোমরা এই যে সূত্রগুলো আমি বোর্ডে লিখে দিছি, এই সূত্রগুলো সবাই একটু ভালো করে আয়ত্ত করে নিবা। এই সূত্রগুলো যদি তোমার কাছে খুব ভালোভাবে ক্লিয়ার থাকে, ম্যাথ সলিউশন তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো আমরা আগামী ক্লাসে কি করব, বিশেষ করে জেনারেল ম্যাথের 9.1 যে ম্যাথগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে সলিউশন করার চেষ্টা করব। তো আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।